294 আসনের এই নির্বাচনটা আর 5টা ভোটের মতো না, এটা একেবারে মেগা ফাইনাল। ম্যাজিক ফিগার 148, এই সংখ্যাটা পার করলেই বদলে যেতে পারে পুরো বাংলার রাজনৈতিক রং। এখন প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা কঠিন। বাংলা কি এবার গেরুয়া হবে, নাকি আবারও চতুর্থবারের জন্য ইতিহাস গড়বেন মমতা ব্যানার্জি? গত 15 বছর ধরে একটা সরকার চলছে, তার আগে ছিল 34 বছরের বাম শাসন। বাংলার রাজনীতিতে এত লম্বা সময় ধরে একটানা ক্ষমতায় থাকা খুব কম দেখা গেছে। ইতিহাস বলে বাংলার মানুষ সময় হলে পরিবর্তন আনে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, সেই সময়টা কি এসে গেছে নাকি এখনও আসেনি? রাজনীতির ময়দানে এখন দুটো রং, সবুজ আর গেরুয়া, মাঝখানে আর কেউ নেই। লড়াইটা সরাসরি, মুখোমুখি, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। আর এই লড়াইটা শুধু আসন জেতার লড়াই নয়, এটা প্রভাব, ইমেজ আর মানুষের মন জেতার লড়াই। একটা স্লোগান এখনও মাঠে ঘুরছে, আবার জিতবে বাংলা। এই কথাটা শুধু রাজনৈতিক ডায়লগ না, এটা একটা মেসেজ। এই মেসেজের ভেতরে আছে আত্মবিশ্বাস, আবার একই সাথে আছে চ্যালেঞ্জও। কারণ এবার প্রতিপক্ষ আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে 2026 কি সেই বছর যখন বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে, নাকি পুরনো অধ্যায়ই আরও শক্তভাবে চলতে থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের পুরো ছবিটা বুঝতে হবে, শুধু আবেগ দিয়ে না, ডেটা দিয়ে, ইতিহাস দিয়ে আর গ্রাউন্ড রিয়ালিটি দিয়ে। বাংলার রাজনীতিতে যদি গত এক দশকের সবচেয়ে বড় গল্পটা খুঁজতে হয়, তাহলে সেটা একটাই, বিজেপির উত্থান। কিন্তু এই উত্থানটা হঠাৎ হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। তারপর এক সময় বিস্ফোরণ ঘটেছে। 2014 সালে যখন কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলো, তখন বাংলায় তাদের অবস্থান খুবই দুর্বল। ভোট শতাংশ ছিল মাত্র 16.84, অর্থাৎ 16.84। তারও পরে 2016 বিধানসভা নির্বাচনে সেটা নেমে দাঁড়ায় 10.16, আর সিট মাত্র 3। তখন প্রায় সবাই ধরে নিয়েছিল বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। বিশ্লেষকরা সরাসরি বলে দিয়েছিলেন এই মাটিতে এই দল দাঁড়াতে পারবে না। কিন্তু রাজনীতির আসল খেলা অনেক সময় চোখে দেখা যায় না, ভেতরে ভেতরে একটা পরিবর্তন তৈরি হচ্ছিল। আর সেটা ধরা পড়ে 2019 লোকসভা নির্বাচনে। হঠাৎ করে বিজেপি পেয়ে গেল 18টা সিট, আর ভোট শতাংশ এক লাফে উঠে গেল 40.25। এটা কোনো সাধারণ বৃদ্ধি না, এটা ছিল একেবারে রাজনৈতিক বিস্ফোরণ। এই ফলাফল পুরো সমীকরণ বদলে দেয়। তৃণমূল প্রথমবার বুঝতে পারে এবার প্রতিপক্ষ সত্যি শক্তিশালী, আর বিজেপিও বুঝে যায় বাংলায় তারা শুধু উপস্থিত না, তারা প্রতিদ্বন্দ্বী। তারপর আসে 2021 বিধানসভা নির্বাচন। স্লোগান ওঠে 200 পার। সেই স্লোগান শেষ পর্যন্ত বাস্তব হয়নি, কিন্তু ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। 77টা আসন নিয়ে বিজেপি বাংলার প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। শূন্য থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছানো, এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে খুব কম দেখা গেছে। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। 2024 সালে আবার একটা ধাক্কা আসে, লোকসভায় 18 থেকে নেমে 12টা সিট। এই ফলাফল অনেক প্রশ্ন তুলে দেয়। এটা কি সাময়িক পতন, নাকি বিজেপির উত্থান থেমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে শুধু ফলাফল দেখলেই হবে না, বুঝতে হবে এই উত্থানের রূপটা কোথায় তৈরি হয়েছিল। বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন বামফ্রন্টই ছিল সব কিছু। 34 বছর ধরে তারা রাজত্ব করেছে, কিন্তু সেই শক্ত ঘাঁটি ভেঙে পড়ে খুব দ্রুত। আর সেই ভাঙা জায়গাতেই জায়গা করে নেয় বিজেপি। 2016 থেকে 21 এই সময়ের মধ্যে একটা বড় পরিবর্তন ঘটে। বামফ্রন্ট যতটা দুর্বল হয়, বিজেপি ততটাই শক্তিশালী হয়। রাজনৈতিক মহলে তখন একটা কথা খুব জনপ্রিয় হয়ে যায়, বামের ভোট রামে গেছে। মানে পুরনো লেফট ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে সরে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু স্বাভাবিক ভোট ট্রান্সফার,
নাকি পেছনে ছিল একটা বড় রাজনৈতিক স্ট্র্যাটেজি? কারণ কোনো ভোটার একদিনে তার আদর্শ বদলায় না। যে ভোটার এতদিন বামপন্থী ছিল সে হঠাৎ করে ডানপন্থী হয়ে গেল। এই পরিবর্তনের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা ছিল অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে জমে থাকা অসন্তোষ। অনেক বাম সমর্থক তৃণমূলকে হারাতে চেয়েছিল, কিন্তু নিজেদের দলকে জেতাতে পারছিল না। তখন তারা বিকল্প খুঁজছিল, আর সেই বিকল্প হিসেবে সামনে আসে বিজেপি। এভাবেই তৈরি হয় এক নতুন রাজনৈতিক সমীকরণ, যেখানে পুরনো ভোট ব্যাংক ভেঙে নতুন জোট তৈরি হয়। কিন্তু এই সমীকরণ কি এখনও একই আছে, নাকি সময়ের সাথে সেটা বদলে গেছে? কারণ 2024 সালের ফলাফল বলছে এই সমীকরণে একটু হলেও পরিবর্তন এসেছে। আর যদি এই পরিবর্তন আরও বাড়ে, তাহলে 2026 সালের ফলাফল সম্পূর্ণ আলাদা হতে পারে। এবার যদি পুরো রাজনীতিটাকে ঠান্ডা মাথায় ভেঙে দেখা যায়, তাহলে একটা জিনিস পরিষ্কার: বাংলার নির্বাচন শুধু আবেগের না, এটা একটা খাঁটি অঙ্কের খেলা। এই অঙ্কের ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি খুব স্পষ্ট। প্রায় 67% হিন্দু ভোটার আর প্রায় 30% মুসলিম ভোটার। এই হিসেবটাই পুরো রাজনৈতিক ক্যালকুলেশনকে ডিরেক্টলি প্রভাবিত করে, কারণ সংখ্যালঘু ভোটের বড় অংশ ঐতিহ্যগতভাবে তৃণমূলের দিকে থাকে। এই জায়গাটা তৃণমূলের সবচেয়ে বড় সুরক্ষা বলয়। এখন বিজেপির সামনে একটাই রাস্তা: হিন্দু ভোটকে যতটা সম্ভব একদিকে নিয়ে আসা। যদি এই 67% মধ্যে 65 থেকে 70% ভোট বিজেপির দিকে যায়, তাহলে সমীকরণ পুরো উল্টে যেতে পারে। তখন 148 পার করা আর ততটা অসম্ভব থাকবে না। কিন্তু এখানেই আসল প্রশ্ন: এই অঙ্কটা কি বাস্তবে সম্ভব? 2021 সালের বিধানসভা নির্বাচন বলছে তৃণমূল পেয়েছিল প্রায় 48.5% ভোট, আর বিজেপি পেয়েছিল প্রায় 38.5% ভোট। দুটো দলের মধ্যে পার্থক্য 10%। শুনতে কম লাগলেও বাস্তবে এই 10% গ্যাপটাই সবচেয়ে কঠিন। কারণ এই 10% শুধু সংখ্যা না, এটা মানুষের বিশ্বাস, অভ্যাস আর রাজনৈতিক স্থিরতার প্রতিফলন। এটা একদিনে বদলায় না। তাই বিজেপির জন্য চ্যালেঞ্জটা শুধু ভোট বাড়ানো নয়, মানুষের মন বদলানো। আর এই জায়গাতেই খেলা সবচেয়ে কঠিন। এবার যদি রাস্তায় নেমে মানুষের সাথে কথা বলা হয়, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট শোনা যায়: অভিযোগের অভাব নেই। দুর্নীতি, কাটমানি, বেকারত্ব, মেয়েদের নিরাপত্তা, পরিকাঠামোর সমস্যা, এই সব কিছু নিয়েই মানুষের মধ্যে অসন্তোষ আছে। অনেক যুবক সরাসরি বলছে চাকরি চাই, তাই পরিবর্তন দরকার। এই কথার মধ্যে আছে হতাশা, আবার একটা আশাও আছে যে নতুন কিছু এলে হয়তো পরিস্থিতি বদলাবে। কিন্তু মজার বিষয়টা এখানেই, এত অভিযোগ থাকার পরেও ভোটের ফলাফল সেই অনুযায়ী কেন বদলায় না? কারণ বাস্তবে মানুষ শুধু সমস্যার উপর ভোট দেয় না, মানুষ ভোট দেয় বিশ্বাসের ওপর, নিরাপত্তার ওপর আর অভ্যাসের ওপর। যখন একজন ভোটার ভোট দিতে যায়, তখন সে শুধু এটা ভাবে না কি সমস্যা আছে, সে এটাও ভাবে যে আছে সে গেলে কি হবে। এই অনিশ্চয়তার ভয় অনেক সময় পরিবর্তনের ইচ্ছাকেও হারিয়ে দেয়। তাই অভিযোগ যতই থাকুক, সেটা সব সময় ভোটে কনভার্ট হয় না। আর এই জায়গাটাই তৃণমূলের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তৃণমূল দল বাস্তবে একটা ব্যক্তিত্বকে কেন্দ্র করেই কিন্তু তৈরি। এখানে প্রার্থীকে সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয় না। গুরুত্বপূর্ণ হলো সেই একটাই মুখ যাকে মানুষ চেনে, যার ওপর মানুষ ভরসা করে। আমি আছি, এই মেসেজটা শুধু রাজনৈতিক ডায়লগ না, এটা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার। যখন মানুষ অনিশ্চিত থাকে, তখন সে পরিচিত জিনিসকেই বেছে নেয়। আর এই পরিচিতির জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের নেতাদের বিরুদ্ধে যত অভিযোগই উঠুক, সেই দায়টা সবসময় তার উপর এসে পড়ে না। ভোটাররা অনেক সময় নেতা আর দলকে আলাদা করে দেখে। ফলে দলের বিরুদ্ধে রাগ থাকলেও সেই রাগ ভোটে পুরোপুরি প্রতিফলিত হয় না।
এছাড়া একটা জিনিস খুব স্ট্র্যাটেজিকভাবে করা হয়েছে, প্রত্যেক জায়গায় একটাই মুখ তুলে ধরা। এতে ভোটার কনফিউশন কমে যায়, সে জানে সে কাকে ভোট দিচ্ছে। এই সরলতা আর পরিষ্কার মেসেজিং, এটাই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। বাংলার রাজনীতিকে যদি শুধু অভিযোগ আর বিরোধিতার চোখে দেখা হয়, তাহলে ছবিটা কখনোই পরিষ্কার হবে না। কারণ এখানে একটা সাইলেন্ট ফ্যাক্টর কাজ করছে, যেটা বাইরে থেকে যতটা ছোট মনে হয়, বাস্তবে তার প্রভাব অনেক বড়। সেটা হলো ভাতা রাজনীতি। গত কয়েক বছরে একের পর এক প্রকল্প চালু হয়েছে। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, যুবশ্রী, আর তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে। প্রথমে 500, তারপর 1000, তারপর সেটা বেড়ে 1200, আর এখন 1500 থেকে 1700 টাকা পর্যন্ত পৌঁছেছে। শুনতে সংখ্যাটা ছোট লাগতে পারে, কিন্তু বাস্তবে এই টাকাটা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। মাসের শেষে এই অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা টাকা ঢোকে, তখন সেটা শুধু অর্থনৈতিক সাপোর্ট না, এটা নিরাপত্তার অনুভূতি তৈরি করে। এখানেই আসে আসল মনস্তত্ত্ব। ভোটার তখন শুধু এটা ভাবছে না সরকার ভালো না খারাপ, সে ভাবছে এই সরকার গেলে এই টাকাটা কি বন্ধ হয়ে যাবে। এই একটা প্রশ্নই অনেক সময় পুরো ভোটের সিদ্ধান্ত বদলে দেয়। অনেকেই এটাকে ভাতার রাজনীতি বলে সমালোচনা করে, কিন্তু ভোটারদের একটা বড় অংশ এটাকে বাস্তব সুবিধা হিসেবেই দেখে। সোশ্যাল মিডিয়ায় যতই সমালোচনা হোক, গ্রাউন্ডে এই প্রভাব স্পষ্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিরোধীরাও এই গেমে ঢুকে পড়েছে। বিজেপিও প্রতিশ্রুতি দিয়েছে আরও বেশি ভাতা পাইয়ে দেওয়ার, মানে যে জিনিসটার বিরুদ্ধে কথা বলা হচ্ছিল সেটাই এখন ব্যবহার করতে হচ্ছে। তাহলে প্রশ্ন, এটা কি শুধু সাহায্য নাকি একটা ক্যালকুলেটেড ভোট স্ট্র্যাটেজি? বাংলার রাজনীতিতে একটা বড় পরিবর্তন হয়েছে, যেটা অনেক সময় চোখ এড়িয়ে যায়। মহিলা ভোটারদের ভূমিকা। আজকের দিনে মহিলা ভোটাররা শুধু অংশগ্রহণ করছে না, তারা সিদ্ধান্ত নিচ্ছে। আর এই জায়গাটাকে খুব ভালোভাবে টার্গেট করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এই প্রকল্পগুলো শুধু স্কিম না, এগুলো সরাসরি মহিলাদের জীবনে প্রভাব ফেলছে। শুধু একটা আবেগগত সংযোগ তৈরি হয়েছে, তার সাথে যুক্ত হয়েছে আরেকটা বিষয়, নিজের মানুষ ফ্যাক্টর। মা মাটি মানুষ বা বাংলা নিজের মেয়েকেই চাই, এই ধরনের স্লোগানগুলো শুধু শব্দ না, এগুলো সাইকোলজিক্যাল ট্রিগার। একজন মহিলা ভোটার যখন ভোট দিতে যায়, তখন সে অনেক সময় এই সংযোগটাকেই প্রাধান্য দেয়। এর সাথে যোগ করো দলে বহু মহিলা মুখ, টলিউডের পরিচিত অভিনেত্রীদের উপস্থিতি, সব মিলিয়ে একটা শক্তিশালী ইমেজ তৈরি হয়েছে। ফলে মহিলা ভোট ব্যাংক এখন তৃণমূলের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। এবার যদি বিজেপির দিকে তাকানো যায়, তাহলে একটা মিশ্র ছবি দেখা যায়। একদিকে তাদের ভোট বেড়েছে, সংগঠন শক্তিশালী হয়েছে, তারা প্রধান বিরোধী দল, কিন্তু অন্যদিকে কিছু বড় সমস্যা এখনও রয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা নেতৃত্ব। বাংলায় এমন একজন মুখ এখনও তৈরি হয়নি যিনি সরাসরি মমতা ব্যানার্জির সমান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ফলে লড়াইটা অনেক সময় হয়ে যায় দিল্লি বনাম বাংলা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, এই নামগুলো প্রচারে আসে, কিন্তু রাজ্যের ভেতরের লড়াইয়ে লোকাল কানেকশনটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর একটা বড় বিষয় হলো কালচারাল কানেকশন। বাংলার নিজস্ব সংস্কৃতি, খাওয়া দাওয়া, ভাষা, উৎসব, সব কিছুতেই একটা আলাদা পরিচয়। যখন বাইরে থেকে আসা কোনো ইমেজের সাথে এই সংস্কৃতির সংঘাত হয়, তখন সাধারণ মানুষ সেটা সহজভাবে নেয় না। এই জায়গাটাকে খুব দক্ষতার সাথে ব্যবহার করে তৃণমূল। বহিরাগত বনাম নিজের মানুষ, এই ন্যারেটিভটা বারবার তুলে ধরা হয়। এর সাথে যোগ হয় সাইকোলজিক্যাল পলিটিক্স, যেমন খাবারের উপর নিয়ন্ত্রণ, ধর্মীয় ইস্যু। এই বিষয়গুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যাতে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। ফলে বিজেপির সামনে শুধু ভোট বাড়ানোর চ্যালেঞ্জ না, বিশ্বাস তৈরি করার চ্যালেঞ্জও আছে।
বাংলার রাজনীতিতে এখন শুধু মিটিং মিছিল বা স্লোগানের লড়াই নেই, লড়াইটা ঢুকে গেছে ভোটার লিস্টের ভেতরেও। আর এই জায়গাটাতেই সামনে এসেছে সবচেয়ে বিতর্কিত বিষয়, এসআইআর বা নাম যাচাই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। সরকারি হিসেবে বলা হচ্ছে অনেক ভুয়ো নাম, ডুপ্লিকেট এন্ট্রি, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ একেবারে উল্টো, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সমস্যাটা শুধু সংখ্যা না, সমস্যাটা অভিজ্ঞতা। কারণ বহু মানুষ দাবি করছে তারা জেনুইন ভোটার হয়েও লিস্টে নাম খুঁজে পাচ্ছে না। আবার অনেককে লাইনে দাঁড়িয়ে প্রমাণ দেখাতে হয়েছে, যা সাধারণ মানুষের কাছে একটা হয়রানির মতো লেগেছে। এই জায়গাটাকেই খুব দ্রুত রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হয়। আর এখানে সবচেয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে দেখা যায় মমতা ব্যানার্জিকে। তিনি শুধু বক্তব্য দেননি, রাস্তায় নেমেছেন, দিল্লি গেছেন, আইনি লড়াইয়ের কথাও বলেছেন। এতে একটা মেসেজ খুব স্পষ্টভাবে পৌঁছেছে, ভোটারদের অধিকার রক্ষার জন্য তিনি লড়ছেন। এখানেই খেলা ঘুরে যায়, কারণ যেটা প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছিল সেটাই ধীরে ধীরে মানুষের আবেগের ইস্যুতে পরিণত হয়েছে। আর রাজনীতিতে আবেগ একবার ঢুকে গেলে অঙ্কের হিসেব অনেক সময় পেছনে চলে যায়। বাংলায় গত কয়েক বছরে একাধিক ইস্যুতে আন্দোলন হয়েছে, চাকরি দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, বিভিন্ন অভিযোগ। রাস্তায় মানুষ নেমেছে, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দেখিয়েছে, কিন্তু একটা জিনিস বারবার দেখা গেছে, এই আন্দোলনগুলো ভোটে তেমনভাবে কনভার্ট হয়নি। কেন? কারণ আন্দোলন আর ভোট এই দুটো আলাদা জিনিস। রাস্তায় মানুষ রাগ দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে, কিন্তু ভোট দিতে গেলে সে অনেক বেশি হিসাব করে, যাকে সরাবো তার জায়গায় কে আসবে। আর এই প্রশ্নের উত্তর পরিষ্কার না হলে মানুষ অনেক সময় পুরনো অপশনেই ফিরে যায়। আর একটা বড় বিষয় হলো আন্দোলনের ধারাবাহিকতা। বাংলায় অনেক আন্দোলন শুরু হয় জোরে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমে যায়, ফলে এই ইম্প্যাক্টটা ধরে রাখা যায় না। এর বিপরীতে শাসক দল অনেক সময় সেই আন্দোলনের গতি ঘুরিয়ে দিতে পারে, ন্যারেটিভ বদলে দিয়ে বা নিজেই প্রতিবাদের অংশ হয়ে গিয়ে। আমাদের দেশের রাজনীতিতে একটা খুব বিরল জিনিস দেখা যায় আমাদের বাংলায়, শাসক দল নিজেই অনেক সময় প্রতিবাদে নামছে। আর এই স্ট্র্যাটেজিটা খুব দক্ষভাবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি। যখনই কোনো বড় অভিযোগ উঠছে তিনি অনেক সময় নিজেই রাস্তায় নেমেছেন, ফলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ আর সেই সরকারের মুখেই আবার প্রতিবাদ। এতে কি হয়? এতে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয় না, বরং একটা সংযোগ তৈরি হয়। মানুষ ভাবে উনি আমাদের পক্ষেই আছেন। আর এখানেই স্ট্র্যাটেজির শক্তি। এটা এক ধরনের ন্যারেটিভ কন্ট্রোল, যেখানে বিরোধীদের জায়গা অনেকটাই সংকুচিত হয়ে যায়। এবার সব কিছু একসাথে রেখে যদি হিসাবটা করা যায় তাহলে ছবিটা খুব সোজা না, আবার খুব জটিলও না। বিজেপির কাছে আছে উত্থানের ইতিহাস, শক্তিশালী ভোট বেস আর পরিবর্তনের দাবি। তৃণমূলের কাছে আছে মজবুত গ্রাউন্ড কানেকশন, ভাতাভিত্তিক সাপোর্ট সিস্টেম, মহিলা ভোট ব্যাংক আর সবচেয়ে বড় একটা শক্তিশালী নেতৃত্ব। অঙ্ক বলছে গ্যাপ মাত্র 10%, গ্রাউন্ড বলছে লড়াইটা হাড্ডাহাড্ডি, আর মনস্তত্ত্ব বলছে পরিচিতি এখনও শক্তিশালী। তাহলে সিদ্ধান্ত কোথায় দাঁড়ায়? যদি বিজেপি 10% গ্যাপ কমাতে পারে, বিশ্বাস তৈরি করতে পারে, তাহলে পালা বদল সম্ভব। আর যদি সেটা না হয় তাহলে আবারও ইতিহাস লিখতে পারেন মমতা ব্যানার্জি।